নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, বিয়ে বিসর্জন। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, বিয়ে বিসর্জন। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নগেনবাবুর বেশ ভালোই বয়স হয়েছে, তাও প্রায় 70-এর কাছাকাছি। বউ মারা গেছে বছর 10 হলো। বউয়ের মৃত্যুর পরপরই বড় ছেলের বিয়ে দিয়েছেন। নগেনবাবুর ভরা সংসার, 2 মেয়ে আর 3 ছেলে। বড় ছেলে আদিত্য সবার বড়, বড় না অনেকটাই বড়, প্রায় সকলের পিতৃতুল্যই বলা চলে। তা সেই বউ বাড়ি আসার পরপর নগেনবাবুর আত্মা পরাণ জুড়ল। বড় ছেলে চাকরি পেতে পেতেই অনেকটা বয়স পেরিয়ে গিয়েছে। মেজ ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইখানে থাকে না। বাপকে স্পষ্টত বলে দিয়েছে বিয়ে করে সে ব্যাঙ্গালোরেই সেটেল হবে। ছোট ছেলে পাবলো এখনো পড়াশোনা করছে। আর মেয়েরা, তারা প্রেম করে বিয়ে করে নিয়েছে ওই 18-19 বছর বয়সেই। তাদের সাথে খুব একটা সম্পর্ক রাখেন না নগেনবাবু। বড় বৌমার সাথে ওনার বড্ড বেশি ভাব। বড় ছেলে আদিত্যটা হঠাৎ করে একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে পুরো পিষে দিল তার শরীরটাকে। বড় বউয়ের পেটে তখনও বাচ্চা কাচ্চা আসেনি। বিয়ের জলই পড়েছিল, হয়তো এই মাস 7-8 হয়েছিল। ছেলের মৃত্যুর শোকটা সামলাতে পারেননি নগেনবাবু। একেই বউ নেই, মেয়েগুলোও চলে গিয়েছে। মেজো ছেলে থেকেও থাকে না। ছোট ছেলেটা ওনার মনোবৃত্তি কি বুঝবে? সে তো ছোট, সে তার বন্ধু বান্ধব পার্টি এইসব নিয়েই থাকে, আর থাকে পড়াশোনা নিয়ে। কাজেই বাড়িতে 4-5টা ঝি চাকর আর তার সাথে বড় বৌমা, এই ছিল নগেনবাবুর সংসার। বড় বৌমাকে ওনার সব কাজে লাগে। গায়ে তেল মাখানো থেকে শুরু করে পা টিপে দেওয়া, সকালের চা, সন্ধ্যের চা, রাত্রে ঘুমানোর আগে হলুদ দুধ, সব কিছুতেই বড় বৌমার ডাক পড়ে। এই তো আজকে ঘটক মশাই এসেছেন মেজো ছেলের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে। বড় ছেলের মৃত্যু হয়েছে, তার পরপরই মেজো ছেলের বিয়ের জন্য নগেনবাবুর যারা শুভাকাঙ্ক্ষী তারা সকলেই মাথা খারাপ করছেন। সেই দিন নগেনবাবু বড় বাজারের থলেটা নিয়ে মাসকাবাড়ি বাজার করাবার জন্য গোপালের দোকানে গিয়ে বসেছেন। অমনি পিঁপড়ের দলের মতো সকলে এসে নগেনবাবুর কাছে হাজির। নগেনবাবুর পুরনো তামাক পাতার ব্যবসা, শুধু এ তল্লাটেই না, উড়িষ্যা, মুর্শিদাবাদ সব জায়গাতেই বড় বড় ট্রাক আছে। 3 জায়গায় বাড়ি কেনা আছে। কাজেই সোজা হিসাব, 3টে বাড়ি 3 ছেলের। এছাড়া জমি জমা, গাড়ি, টাকা পয়সা, সোনা দানা বিস্তর। সবকিছু ভোগ করার আগেই সরস্বতী দেবী টুক করে চলে গেলেন স্বর্গে। ছেলের বৌমাদের মুখও দেখতে পারলেন না। নগেনবাবু নিজ হাতে বিয়ে দিয়ে নিয়ে এসেছেন মধুবনীকে, কিন্তু আদিত্যর সঙ্গে তার সম্পর্ক আর সংসার মাত্র কয়েকটা দিনের। তা সেই দিন যখন নগেনবাবু বাজারে গিয়ে মধ্যমণি হয়ে বসেছেন গোপালের দোকানে, তখনই হঠাৎ বুদ্ধ ঘটক হাজির হয়েছে। এই বুদ্ধ ঘটকের সাথে চট করে কেউ কথা বলতে চায় না।
লোকটা তোতলা, আর তার উপরে কথার সঙ্গে সঙ্গে এক গাদা থুতু গায়ে ছিটে আসে। বুদ্ধ ঘটকের হাত ধরে কাজ করলে বিপদ একটু বেশিই হয়, কারণ আজ পর্যন্ত যে কটা মেয়েকে বিয়ে দিয়েছেন ওনার পাড়ায় প্রত্যেকেই সুখী তো হয়নি, বরং বর আর শ্বশুর বাড়িতে মার খেয়ে আবার বাপের বাড়ি ফিরে এসেছে, আর ফিরে এসে বুদ্ধ ঘটকের নামে কেসও করেছে। তাতে কোনো লাভ অবশ্যই হয়নি। তা বুদ্ধ ঘটক নাক খুঁটতে খুঁটতে পাশে এসে দাঁড়ালেন নগেনবাবুর। নগেনবাবু বুদ্ধ ঘটককে দেখেছে প্রায় অনেকক্ষণ। সমীরের সবজির দোকানের কাছে ঝিঙে নিয়ে দরদাম করছিল। তখনই নগেনবাবু বললেন, এই লোকটা আর বদলাবে না রে গোপাল। বয়স কত হলো? তা কাকা আপনার মতোই হবে, স্বভাব। ছেলে নাকি জলের ব্যবসা করে। জলের ব্যবসা? সে আবার কি রে? ওই বাড়ি বাড়ি জল দিয়ে আসে। আর তার সঙ্গে নাকি ছেলে বৌমার সাথে এনার আবার বনে না। কেন? আরে ছেলে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে, সেই মেয়েটা ভিন জাতের, উনি ঘরে তুলবে না। শেষ অবধি বউটার যখন ওই পক্ষাঘাত হলো তখন ছেলে বউকে ঘরে তুললো। সেই জন্য বৌমা আজীবন কথা শোনায়। সে তো শোনাবেই, পরের বাড়ির মেয়েকে সযত্নে না রাখলে কথা তো শুনতেই হবে হে। যাই হোক, এ বেটা আমার কাছে আসার আগে গোপাল তুই আমার মালপত্রগুলো গুছিয়ে দে দেখি, আমি চটজলদি কেটে উঠি। এর সাথে কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ পেনাম পেনাম বলতে বলতেই ছুটে এলো ওই বুদ্ধ ঘটক। একটু অসহ্য বোধ করলেন নগেনবাবু, তবুও সজ্জনতার খাতিরে মুখে হাসি জোর করে ফুটিয়ে বললেন, নমস্কার নমস্কার। তা কি ব্যাপার বুদ্ধবাবু? এই তল্লাটে তো আজকাল দেখাই যায় না। শুনলাম বামুন পাড়ার মেয়েদের বিয়ে দিয়ে নাকি তাদের আবার বাপের বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। তা আপনার তো হেভি ক্ষমতা, দেখে শুনে এমন পাত্র আপনি পান কোথায়? ক্ষমা করবেন, সব সময় তো আর ভুল হয় না। কথা বলার সঙ্গে সঙ্গে এক গাদা থুতু ছিটে গেল নগেনবাবুর পাঞ্জাবিতে। পরিষ্কার ধবধবে পাঞ্জাবি, আজকেই পরেছেন। বৌমা কেচে ধুয়ে পরিষ্কার করে রাখে সব সময়। তা তুমি পকেট থেকে রুমাল বার করে নিজের গা মুছে গোপালের দিকে তাকালেন। গোপাল ফিক করে হেসে ফেলেছে। তার কর্মচারীকে উদ্দেশ্য করে বলছে, কিরে, আরে আগে কাকা বাবুর মালটা রেডি কর, ওনার বাড়িতে যেতে হবে, কাজ আছে না ব্যবসার, বুঝিস তো? হ্যাঁ দাদা, এ দিচ্ছি। অল্প বয়সী ছেলেটা ওপরে উঠছে আর নামছে। দোকানটা দোতলা, অনেক মালপত্র নিয়ে আসছে। মাসকাবাড়ি বাজার কিনা। তা বুদ্ধ ব্যাপারটা বুঝতে পেরে বলল, মাসকাবাড়ি বাজার করছেন বুঝেছি। আগে হ্যাঁ, বলছি তুমি একটু দূর থেকে কথা বলো দিকি। হ্যাঁ? বুদ্ধ অপমানটা হজম করে নিয়ে বলল, সে না হয় বলছি, একটা ভালো পাত্র আছে। পাত্র? তা পাত্র ধুয়ে আমি জল খাবো? আমি পাত্র দিয়ে কি করব? আমার কি পাত্রের অভাব? আগে ভুল হয়ে গিয়েছে, আমার পাত্রী আছে। আপনার মেজ ছেলের বিয়ে থা দেবেন তো নাকি? সে তো দেবই। সে বাবু আবার ঠিক করেছে বিয়ে করে বৌমা নিয়ে ব্যাঙ্গালোর গিয়ে থাকবে। আমার তো আবার মন টেকে না। বড় বৌমাকে যেমন আমার কাছেই রেখেছি। মধুবনীর বাপ মা যে আসেনি তা নয়, আদিত্যর মৃত্যুর পর, কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি এই বাড়ির বউ যখন এই ভিটেতেই থাকবে। ঠিক করিনি গোপাল? গোপাল কোনো উত্তর দেয় না। আদিত্যর মৃত্যুর যখন হয় তখন মধুবনীর বয়স খুবই কম। আদিত্যর থেকে প্রায় 12-13 বছরের ছোট ছিল মেয়েটা। নতুন বিয়ের গন্ধ তখনও গা থেকে ছাড়েনি। আদিত্যর রোড অ্যাক্সিডেন্ট, এমনই অ্যাক্সিডেন্ট যে বডিটা পিষে দিয়ে চলে গিয়েছে। আশীর্বাদে দেওয়া হাতের সোনার ব্রেসলেটটা আর ঘড়িটা পাওয়া গিয়েছিল, গলার চেনটা আর পাওয়া যায়নি। ওখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের মধ্যেই কেউ হয়তো চোপাট করে দিয়েছে। প্রায় 20 ভরি ছিল ওতে, কারণ মধুবনীর বাপের বাড়ির লোক স্বর্ণ ব্যবসায়ী, অনেক বড় লোক। তা মধুবনীকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় যে করেনি বাড়ির লোকে তা নয়, গোপাল নিজেও বলেছিল ওরই ছোট ভাইয়ের জন্য, বুকে অনেকটা সাহস সঞ্চয় করে। যদিও নগেনবাবুর কাছে বিয়ের প্রস্তাব পৌঁছানোর আগেই একটা জোর ধমক খেয়েছিল গোপাল। উনি বলেছিলেন, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস?
তাছাড়া আমার বাড়ির বউকে তোর বাড়িতে কেন দেব বলতো? এই বাড়িতে যখন বিয়ে হয়ে এসেছে তখন সে আমার বাড়ির সম্পত্তি। থোড়েই আমি অন্য কারো বাড়ি দিতে যাব? তাছাড়া আমার বাড়িতে অভাব কিসের? ভাত ডাল কাপড় মাছ মাংস কোনো কিছু খাওয়া থেকে তো ওকে বঞ্চিত করিনি। তাছাড়া এমনও যে ওকে আমি রঙিন বস্ত্র পরতে বলেছি। এবার লোকলজ্জার খাতিরে ও যদি না পড়ে তাহলে আমি কি করব বল? পাড়ার লোকে ধরে নিয়েছে নগেনবাবু একা থাকতে বড্ড বেশি ভয় পান, তাই সবাইকে আঁকড়ে ধরে থাকতে চান। তা গোপালের কাছে সাই কাটতেই সে বলল, যখন বলছে তখন একবার দেখতে তো পারেন কাকা। বুদ্ধ ঘটক খারাপ ঘটকালি করে না, মাঝে মধ্যে ঠিকও হয়, তাই না বুদ্ধদা? বুদ্ধ তার পান খাওয়া দাঁতগুলো বের করে একটা বিচ্ছিরি রকমের হাসি দিতেই ওই নগেনবাবুর সাদা পাঞ্জাবিতে কিছুটা পানের পিক ছিটকে যেতে উনি আরো বেশি বিরক্ত হলেন। বললেন, তোমার যা বলার বাড়ি এসে বলো বুদ্ধ, আমার সময় নেই। এই গোপাল, হয়েছে? তাহলে তোর ওই ছেলে ছোকরাটাকে দিয়ে একটু পাঠিয়ে দিস তো বাবা, বাড়ি তো এখানেই, আমি বকশিস দিয়ে দেবো। আচ্ছা কাকা, ঠিক আছে। নগেনবাবু ওনার হাতের লাঠিটা নিয়ে বেরিয়ে গেলেন। সমীরের দোকানে একটু সবজি কেনার ইচ্ছে ছিল, আর ষষ্ঠীর দোকান থেকে একটু মাছ, কিন্তু এই বুদ্ধর জ্বালায় আর কিছু বলা হলো না। উনি যখন চলেছেন তখন বুদ্ধ ঘটক গোপালকে উদ্দেশ্য করে বলল, লোকটাকে লক্ষ্য করেছ ভায়া? বয়স বাড়লেও গেলেস কমে না। বৌমার যত্নে আর দিন দিন আয়ু কমছে। হ্যাঁ, আসলে লোকটা বড্ড বেশি ভয় পান। সজ্জন ব্যক্তি, বউ মারা গেছে, বড় ছেলেটাও মরে গেছে, মেজ ছেলে চিরদিনের জন্য ব্যাঙ্গালোর থাকবে বলেছে, আর ছোটটা তো মাধ্যমিক দিচ্ছে, অনেকটাই ছোট। আর এই কারণেই তারপরে মেয়ে দুটো থাকতেও নেই, ভিন যাতে বিয়ে করেছে পালিয়ে, তাই তাদেরকে মনে মনে মানতেও পারেন না। আসলে টাকা থাকলেই সবসময় সব সুখ পাওয়া যায় না বুদ্ধদা। কিরে এই পচা, যা মালগুলো দিয়ে আয়, রেডি হয়েছে? পচা হাসে। নগেনবাবু বাড়ি ফিরে এলেন। 4-5টা চাকর আছে। অন্দরমহলে ঘরের ভেতরে ওনার বড় বৌমা মধুবনী থাকে। বাইরের ঘরগুলো সব সুন্দর করে পরিপাটি করে সাজানো। চাকররা সবসময় সেই ঘর মুছছে, পরিষ্কার করছে। এতটুকু ধুলোকণা কোথাও নেই। উনি বাড়ির মেন গেট পার করে ঢুকলেন। প্রাসাদ সম ওনার বাড়ি, মাঝখানে একটা তুলসী মঞ্চ, কিন্তু আদিত্যর মৃত্যুর পর সেই তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে গিয়েছে। জল দেওয়া সত্ত্বেও কিছুতেই যেন তার মধ্যে প্রাণ আসে না। উনি ওনার হাতের ছড়িটা রাখলেন। সঙ্গে সঙ্গে বাড়ির 3-4টে কাজের লোক ছুটে এলো। তারা বলল, বাবু জল রেডি আছে, হাত পা ধুয়ে নিন। হ্যাঁ, হাত পা ধোবো। বৌমা কোথায়? বড় বৌমা? উনি ওনার ঘরে আছেন। এখন ঘরে? বেলা কত হলো? আগে এখন 8:30 বাজে। বৌমা তো এত বেলা অবধি ঘুমোয় না। শরীর টরীর খারাপ করেছে কিনা খোঁজ নিয়েছিস তোরা? আগে দরজাটা তো বন্ধ। হো। ভেতর থেকে কেমন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন নগেনবাবু। তারপরে বললেন, আমার ঘরে 1 কাপ চা পৌঁছে দে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসলেন ওনার একটা অনেক বড় বেতের চেয়ারে। বাবু আনা গিরি করে সেখানে বসে মাঝে মধ্যে আবার দৌলও খাওয়া যায়। দুলতে দুলতে হঠাৎ করে তাকালেন দরজার দিকে। চাকরটা এসে হাজির হয়েছে হাতে 1 কাপ চা। চা নিয়ে এসেছিস? এত দেরি হলো কেন? বৌমাকে ডেকেছিস তোরা? আগে না, দরজা এখনো বন্ধ। দরজা এখনো বন্ধ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 9:45 বাজে। বললেন, দে চাটা দে। চায়ে চুমুক দিয়েই বললেন, ধুর, চা হলো? তোদের হাতের চা খেয়ে আমার আর পোষায় না। আমি যাই, গিয়ে বৌমাকে বলি আমার জন্যে 1 কাপ গরম চা করে দিতে। উঠে পড়লেন তিনি। যখন বাড়ির বাইরে বেরোন তখনই হাতের ছড়িটা ব্যবহার করেন। তাছাড়া সারা বাড়িময় উনি দাপটে ঘুরে বেড়াচ্ছেন। 6 ফুট উচ্চতার মানুষটা ধপধপে সাদা পাঞ্জাবি পরে যখন এঘর থেকে ও ঘরে যান, মাথার সব কটা চুল সাদা, গোঁফও সাদা। এদিকে তার শরীরের গ্লেজে যেন একটা আলোকিত প্রভা পড়ে। বৌমার ঘরের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার ঠুকঠুক করলেন তিনি। বৌমা, বৌমা। কোনো সাড়া শব্দ পেলেন না। ওনার বৌমার ঘরে
যাওয়া যায় আরও একটা রাস্তা দিয়ে। সিঁড়িঘরের নিচে একটা ছোট্ট দরজা আছে, সেই দরজাটা সবসময় তালা বন্ধই থাকে। পকেট থেকে চাবি বার করে সেই দরজাটা খোলার জন্য যেই উদ্যত হয়েছেন, ঠিক সেই সময় বৌমা দরজা খুলে বেরিয়ে এলো। ধপধপে সাদা শাড়ি, মাথার চুলটা ছাড়া, চোখে মুখে সব সময় মলিনতার স্পর্শ। এ কি, এই অবস্থা কেন? রাতে ঘুমাওনি নাকি? কথাটা খুব আস্তে বললেন নগেনবাবু। বৌমার চোখে চোখ রেখে কথাটা বলে মুখটা আবার ফিরিয়ে নিলেন। মধুবনী ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চা খেয়েছেন? না, ওদের চা কি আর খাওয়া যায়? তুমি আমাকে একটু চা করে দাও দেখি। দিচ্ছি, আপনি আপনার ঘরে গিয়ে বসুন, চা দিচ্ছি। আদিত্যর সঙ্গে বিয়ে হওয়ার পর মধুবনী বেশ ছটফটে ছিল, কিন্তু আচমকাই মেয়েটা কেমন যেন মেইয়ে গিয়েছে। খুব একটা কারোর সাথে কথাবার্তা বলে না, সেই ছটফটানি ভাবটাও একদম শেষ হয়ে গেছে, মানে শুকিয়ে যাওয়া একটা ফুলের মতো। কিছুক্ষণ পর মধুবনী শ্বশুরমশাইয়ের ঘরে চা নিয়ে উপস্থিত হয়। চাটা রাখতে যাবে এমন সময় নগেনবাবু তার হাতটা চেপে ধরে। দরজা জানালা সব তখন খোলা। বিরক্ত হয়ে মধুবনী বলল, এগুলো কি করছেন বাবা? দরজা জানলা সবকিছু খোলা। জনসমক্ষে আপনি এভাবে আমার হাত ধরবেন না, লোকে খারাপ বলবে। রাতের অন্ধকারে যেটা আপনি করেন সেটা আপনার একটা রূপ, আর দিনের বেলায় ঝিচাকরের সামনে আপনি যেটা আমার সাথে করেন সেটা আপনার আরেক রকম রূপ। কেন সেটা সবার সামনে প্রকাশ করবেন? আমার থেকে বেশি ওটা আপনার লজ্জা। মধুবনী জীবনে এই প্রথম প্রতিবাদ করল দেখে নগেনবাবু বেশ খানিকটা ঘাবড়ে গেলেন। ওর হাতটা ছেড়ে দিলেন, চায়ে চুমুক দিয়ে বললেন, এটা চা হয়েছে? চায়ের কাপটা প্রায় ছুঁড়ে ফেলতে যাবেন, অমন সময় মধুবনী ওনার হাত থেকে চায়ের কাপটা ছিনিয়ে নিয়ে বলল, রোজ রোজ আপনার এই অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। শুনুন, মেজো দেওরকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসুন। আমি একা কেন আপনার অত্যাচার ভোগ করব? সেও ভোগ করুক, সেও জানুক এই বাড়ির একটা নিয়ম রীতি আছে। এখানে বাড়ির বড় পুরুষ যে, তার সঙ্গে রোজ রাতে আগে রাত্রিবাস করতে হয়। এমনকি বাড়ির ছেলেরাও সেগুলো জানে, কারণ বাড়ির ছেলেগুলোর বীর্যের কোনো ক্ষমতা নেই, তারা সন্তান দিতে পারে না, তারা তরল। তাদের ওই সন্তানের ক্ষমতাটা আগেই নষ্ট করে দেওয়া হয়েছে। তাদের গর্ভে সন্তান দেবেন আপনি, তাই আপনার আরো দ্বারস্থ হয়ে থাকতে হবে, তাই নয় কি বাবা? কথাটা বলে মধুবনী ঘর থেকে বেরিয়ে গেল। নগেনবাবু রাগে থরথর করে কাঁপছেন। আদিত্যর জন্য যখন প্রথম মধুবনীকে দেখতে গিয়েছিলেন, সেই দিনটার কথা ওনার মনে পড়ে। রাত জ্যোতিষী এসে কুষ্ঠি বিচার করে বলেছিল রাত জোটক, আর প্রায় 7টা সন্তানের জননী হবে, ছেলে মেয়ে মিলিয়ে আপনার ঘর ভরে যাবে। কুষ্টি বিচার বলছে দুইজনের মধ্যে খুব ভালো সম্পর্ক হবে কিন্তু, আর যেহেতু আপনার শরীরে রাজ রক্ত বইছে, তাই আপনার ধারা বর্তেই চলবে। মানে জ্যোতিষী ঠিক করে বলো, আমার কথা শুনবে তো? বিচক্ষণ, আপনার কথা না শুনে তার উপায় আছে? দীর্ঘদিন মা না হওয়ার জ্বালা মেয়েরা বেশি দিন ভোগ করতে পারে না নগেনবাবু, আর আপনার ছেলেদের তো সে ক্ষমতা কোনোদিনই নেই। ছোটবেলা থেকেই তাদেরকে নপুংসক করে দেওয়া হয়েছে। এটাই তো এই বাড়ির নিয়ম রীতি। যত বেশি পুরনো বয়স্ক লোক তত বেশি তার মধ্যে পিতা হওয়ার ক্ষমতা, এটা মেনেই তো চলা হয়। আপনার বাবাও তো সেসব প্রসঙ্গ থাক, তুমি বরং বিয়ের বন্দোবস্ত করো। মধুবনীর বাপের বাড়ির লোকেরা বিস্তর বড় লোক, তবে তাদের কাছ থেকে আমি 1 পয়সাও নগদ নেব না। তাদের মেয়েটাকে আমার চাই, এইটাই তো আপনার সব থেকে বড় গুণ নগেনবাবু। আপনি কি সেটা কেউ বুঝতে পারে না, বাড়ির লোক ছাড়া, অন্দরমহলের প্রাণীগুলো ছাড়া। রাত জ্যোতিষী বেরিয়ে গিয়েছেন। তার পরপরই ধুমধাম করে আদিত্যর সঙ্গে মধুবনীর বিয়েটা হয়। ফুলশয্যার রাতে মধুবনী যখন আদিত্যর জন্য ঘরে অপেক্ষা করছে, তখন তার শ্বশুর মশাই প্রথম ঢোকে। বললেন, তোমার জন্য একটা উপহার আছে বৌমা। মধুবনী একটু ইতস্তত করছিল। বলল, আপনি উপহার নিয়ে এসেছেন কেন বাবা? আপনার ছেলে কোথায়? সমস্ত লজ্জার মাথা খেয়ে কথাটা বলতে বাধ্য হয়েছিল মধুবনী। ঠিক তখনই মধুবনীকে চমকে দিয়ে নগেনবাবু বলেছিলেন, হে আংটিটা তোমার আঙুল একটু পরেই দিতে চাই,
আপনি কেন আংটি দেবেন বাবা? মানে? আর কিছু বলতে পারেনি মধুবনী। ঘরের দরজা বাইরে থেকে কারা যেন বন্ধ করে দিয়েছিল। ঝাঁপিয়ে পড়েছিলেন নগেনবাবু মধুবনীর শরীরের ওপরে। মধুবনীর চিৎকার চেঁচামেচি গোটা বাড়ির অন্দরমহলের ঘর কাঁপিয়ে দিলেও একটা জনপ্রাণীও আসেনি তাকে উদ্ধার করতে। বিছানার চাদরটা এদিক ওদিক হয়ে যায়। খাটে যে ফুলগুলো সাজানো ছিল তা ইতিউতি ছড়িয়ে পড়ে রয়েছে। আধ ঘন্টা পর ক্লান্ত শরীরটাকে নিয়ে টানতে টানতে দরজা খুলে নগেনবাবু যখন বেরোলেন তখন দেখলেন আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে, তার চোয়াল শক্ত হয়ে রয়েছে। আদিত্য দেখতে তার বাবার মতোই হয়েছে, উঁচু লম্বা ফর্সা। বয়স্ক হলে তাকেও ঠিক বাবার মতোই লাগবে। সে বলল, যাও, প্রসাদ করে দিয়েছি, এবার তুমি খেতে পারো। শোনো, 1 মাসের মধ্যেই চেষ্টা করবে আমি যেন ঠাকুরদা হতে পারি। ঠাকুরদা নাকি বাবা? আদিত্যর মুখ থেকে এমন একটা শব্দ শুনে ভয় পেয়েছিলেন নগেনবাবু। তারপরে বলেছিলেন, সাবধান, জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোমার। ভুলে যেও না, তুমি মানে তোমার জন্ম আমার রক্তে হয়নি, এই বাড়ির চাকরের রক্তে হয়েছে। সেটা কি আমার দোষ? তার জন্য কি তুমি দায়ী নও? আর বেশি কিছু বলতে পারেনি আদিত্য। নগেনবাবু ধাক্কা দিয়ে তাকে ঘরের ভেতর ঢুকিয়ে বললেন, নতুন বউকে একা বিছানায় রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছ, এই বুঝি তোমার বাড়ির শিক্ষা? দরজা বন্ধ করে ঘরে ঢুকতেই আদিত্য দেখেছিল মধুবনী এদিক ওদিক পড়ে থাকা তার কাপড়ের অংশগুলো তুলে নিজের বেআব্রু শরীরটাকে ঢাকার চেষ্টা করছে। তার ঠোঁটের কাছটা কেটে গিয়েছে, কপালের সিঁদুর এদিক ওদিক। আদিত্যকে দেখে ছুটে আসে তার কাছে, তার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে মধুবনী। আদিত্য তার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, আমি কি করব বলো, এই বাড়ির এটাই নিয়ম। নিয়ম মানে? কেমন নিয়ম? তুমি আমায় উদ্ধার করো, আমি না তোমার অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্ত্রী। আমার উপরে এমন অত্যাচার চলবে আর তুমি মুখ ফুটে সহ্য করবে? তুমি না আমার স্বামী। আদিত্যর বুকের ভেতরটা বেজে উঠেছিল। সে বলল, আমি ছোটর পর থেকেই দেখে আসছি, আমার মায়ের এক কুকর্মের ফল আমার জন্ম। বাবা আমাকে কোনোদিনই পছন্দ করেন না, একমাত্র মেজ ভাই আর ছোট ভাইকে বেশি ভালোবাসেন। তোমার বোনেরা? সেটাও বলে আমার বাবার নয়। এগুলো কি বলছো? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এত জটিলতা? হ্যাঁ, জটিলতাটাই যে হয় মধুবনী। তুমি চুপ করে শুয়ে পড়ো, তোমার শরীর অবসন্ন। আমি জানি, আমি জানি তুমি আমাকে আর ভালোবাসতে পারবে না, আমি নিজেও তোমার কাছে যেতে পারবো না। আচ্ছা, তুমি আমায় কোথায় এনে ফেললে গো? আমার বাবা মার কি অর্থের অভাব? তুমি আমাকে দিয়ে এসো তাদের কাছে, এই নরক জ্বালা থেকে আমাকে মুক্তি দাও। আমি যে পারছি না। কিন্তু মধুবনীর কথা কে আর শুনবে? অষ্টমঙ্গলায় বাবার বাড়ি গিয়েও তাকে নাটক করতে হয়েছে, কারণ ভয় রয়েছে যে আদিত্যর জীবনের। কিন্তু এভাবে কতদিন সহ্য করা যায়? 6 মাস পর যখন মধুবনী আবিষ্কার করলো সত্যি সত্যি সে গর্ভবতী হয়েছে, তখন সে আত্মহত্যা করার জন্য বারবার উদ্যত হয়েছিল। সিলিং ফ্যানের সঙ্গে কোনোবার ছাদ থেকে ঝাঁপ দিয়ে, কোনোবার বাড়ির পিছনে বাঁধানো ওই পুকুরটায়। একবারও মধুবনী সাকসেস হতে পারেনি আদিত্যর জন্য। শেষ পর্যন্ত আদিত্য বলেছিল, ফ্লাইটের টিকিট কাটছি, এখানে থাকবো না। খুব শিগগিরই কোম্পানিকে বলে আমি তোমাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাব। আমার জমানো কিছু টাকা পয়সা আছে, তা দিয়ে প্রথমে একটু কষ্ট হবে, হোক, তুমি আমায় মুক্তি দাও। তারপরে আদিত্যর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টই নয়, তাকে পিষে দিয়ে চলে যায় লরিটা। মধুবনীরও বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গিয়েছে। এখন আর বাচ্চা কাচ্চা আসার কোনো চান্সই নেই। সে রীতিমতো ফ্রি। এখন তো প্রতিদিন রাতেই সবার ঘুমিয়ে পড়ার পর শ্বশুরমশাই নিজেই আসেন। তখন মধুবনী তৈরি হয়েই থাকে। বেকার ওই বস্ত্র খোলার সময়টুকু নষ্ট করে কি হবে? খানিকক্ষণ ওর ওপরে ঝাপাঝাপি করে আর পেরে ওঠেন না নগেনবাবু। ওনারও যে বয়স হচ্ছে এটা উনি ভুলে গিয়েছেন। তখনই হাসতে হাসতে মধুবনী বলে, আর কত, এইবার আপনার গা হাত পা টিপে দেওয়ার জন্য মেজর বউকে নিয়ে আসুন। কচি মাল দেখলে হয়তো আপনি আবার দাঁড়িয়ে যাবেন। সেদিন খুব রাগ হয়েছিল নগেনবাবুর।
মধুবনীর ফর্সা গালে ঠাস করে একটা চড় মেরেছিলেন। মধুবনী বলেছিল, আমার গায়ে একদম হাত দেবেন না। আপনি আমার স্বামী, তাকে হত্যা করেছেন, সিঁদুর মুছেছেন। আপনি কি ভেবেছেন আপনাকে আমি ছেড়ে দেব? নগেনবাবু মধুবনীর গলা টিপে ধরে বলেছিলেন, এই মেয়ে, বেশি কথা বললে না টুটি ছিঁড়ে এখানেই ফেলে দেব। দিন না, সেটাই তো চাই। পারবেন না? আপনার ভেতরে যে আমাকে খাওয়ার নেশাটা এখনো যায়নি। কিছু তো পারেন না, শুধু একটু চুপচুপ করেন। লজ্জা করে না আপনার? নগেনবাবু আজকে ডাক্তার কাকাকে ডেকে পাঠিয়েছেন। খুব ভালো করেই জানে মধুবনী এসবের কারণটা কি। সকালবেলা চা করে দেবার পর থেকেই মেজাজটা বিগড়ে গিয়েছে তার। নিজের ঘরে চুপ করে শুয়ে কান্না করছে সে। মেজ দেওর, ছোট দেওর কারো সঙ্গেই খুব একটা ভালো সম্পর্ক নেই, এমনকি ননদগুলোর সঙ্গেও না। বাবা মার সঙ্গে ল্যাটা চুকে গিয়েছে অনেকদিন আগেই, তবে আজ একটু মাকে ফোন করে কান্না করতে ইচ্ছে করছে। হঠাৎ করে নিচে বুদ্ধ ঘটকের গলার শব্দ শুনে উঠে বসে মধুবনী। নামে নিচে দেখে তার শ্বশুর মশাইও বসে রয়েছে ওনার ওই সুন্দর চেয়ারটার ওপরে। এখন আবার মুখে চুরুট দিয়েছেন। বুড়ো বেটা, মনে মনে বলে মধুবনী। বুদ্ধ ঘটককে দেখে গায়ে ঘোমটাটা দিয়ে সে বলে, এ কি, আপনি কখন এলেন ঘটক কাকা? এই যে বৌমা, এলাম। কেমন আছো? যেমন রেখেছেন তেমনই আছি। বুদ্ধ ঘটক মধুবনীর সম্বন্ধটা ঠিক করেছিল। এই মেয়েও যে ভালো নেই, কিন্তু পাড়ায় রটেছে। বুদ্ধ ঘটক আর কোনো কিছু ঠিক না করুক, ওই মধুবনীর বিয়েটা কিন্তু ভালো জায়গাতেই দিয়েছে। শ্বশুর এত ভালোবাসে যে বিয়ের পরে, বর মরে যাওয়ার পরেও নিজের কাছেই রেখে দিয়েছে। যদিও পাড়ার মেয়ে ছেলেরা বলা বলি করে, রেখে দিয়েছে নাকি রোজ রাতে শোয়া করছে কে জানে। এরা পুরুষের কাছে এসব কথাগুলো বলে না, বলে লাভ নেই। ওরা শুধু বলবে, তোমরা এসব বুঝবে না, বৌমাকে একটু বেশি স্নেহ করেন তাই। মহিলারা কলপারে জামা কাপড় কাচতে গিয়ে মধুবনী আর তার শ্বশুর মশাইকে নিয়ে বিস্তর আলোচনা করে। এও বলে, অল্প বয়সী ছুটিটাকে আটকে রেখে কি লাভ পায় ওই বুড়ো নগেন? ওর মুখ দেখে নাকি? দিদি গো, মুখ দেখে না আরো কিছু। তুমি আমি কি আর বুঝবো ওই চার দেয়ালের মধ্যে কি হচ্ছে? মেয়েদো ছেলের বিয়ের পরে বোঝা যাবে ওই বুড়োর হাব ভাবটা কি। বুদ্ধর কাছ থেকে মধুবনী জানতে পারল মেজ ভাসুরের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। তারও বয়স হচ্ছে। সে বলল, ভালোই তো। তা বলছি বুদ্ধ ঘটক বাবু, আপনি এবার একটু দেখে শুনেই মেয়ে দেবেন। হ্যাঁ, তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আসলে আমি তো খুব ভালো আছি। আপনার ঠিক করা সম্বন্ধে মেয়েরা ভালো থাকে না, এটাই আপনার নামে রটেছে। বামুনপাড়ার মেয়েরাও বাপের বাড়ি ফিরে গিয়েছে। আমায় দেখুন কিরকম খেয়ে খেয়ে মোটা হচ্ছি। শ্বশুরের আদর যত্নে কত ভালো আছি। কথাটা কিন্তু মধুবনী খোঁচা দিয়ে বলল, বুদ্ধ সেটা ভালোভাবেই নেয়। বলে, হ্যাঁ, এরকম শ্বশুর বাড়ি সবাই চায়। ঠিক, একদম ঠিক, এরকম শ্বশুর বাড়ি সবাই চায়। তা আপনি বসুন, চা করে আনি নাকি? হ্যাঁ, তুমি বরং একটু চাই করে এনো, বলে মধুবনীর দিকে তাকালেন উনি। ঘটক চা খেয়ে চলে যেতেই একটা সুন্দর ফটো দেখালেন মধুবনীকে। মধুবনী বলল, ভালো তো, নিজের চক্ষু পরিষ্কার করে দেখে নিন আপনার উপযোগ্য কিনা। এসব কি বলছো? বাবা, নাটক বড্ড বেশি করেন। তবে এবার দেখব মেজর বউটা আসার পরে আপনি তার উপরে কি করেন। মেজ ভাসুরকে খবর দেওয়া হলো দিন 15 পর। তার বিয়ে ঠিক হয়েছে শুনতেই তার যেন লজ্জায় মাটিতে পা পড়ে না। ব্যাঙ্গালোর থেকে সে তড়িঘড়ি চলে এলো তাড়াতাড়ি একটা এমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে। এখানে আসার পরই তার বিয়ে হয়ে গেল পাঞ্চালির সাথে। পাঞ্চালি পেশায় লয়ার, বিয়ের পরে প্র্যাকটিস করবে। বাড়ির অবস্থা বেশ ভালো, মধুবনীর থেকে কম। বিয়ের পরপর পাঞ্চালিকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আজ ওদের কাল রাত্রি বড় বৌদির ঘরে ঘুমানোর বন্দোবস্ত করা হয়েছে। পাঞ্চালির সুন্দর মুখশ্রীটা দেখে প্রথমেই মধুবনীর বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। বউ নিয়ে যখন প্রথম ঘরে ঢুকেছিল ধীরেন, অর্থাৎ মধুবনীর মেজ ভাসুর, তখনই পাড়ার মেয়ে বউরা বলেছিল, বড় বৌদি তুমি তো বরণ করতে পারো না, তুমি তো বেধবা।
বুকের ভেতরটা কেঁপে উঠেছিল মধুবনীর। সে তো আর ইচ্ছাকৃত বিধবা হয়নি, তার হাতেই ছিল বরণ ডালাটা। এরপরে পাড়ার বৌদিরা এই বরণ করে ঘরে তোলে। যেহেতু এই বাড়িতে যেই মেয়ে ছেলেটা আছে সেও বিধবা, শ্বশুর মশাই তো আর বরণ করতে পারবে না। শ্বশুর মশাই পাঞ্চালির মুখ দেখে সোনার সীতাহার দিয়েছেন। অনেক সাজ সরঞ্জাম এসেছে পাঞ্চালির বাড়ি থেকে। এক বাক্স বইপত্র এসেছে তার নিজের পড়াশোনা করার। রাত্রে খাওয়া দাওয়া করার পরে নগেনবাবু বাড়ির ঝি চাকরকে দিয়ে খবর পাঠিয়েছেন পাঞ্চালির কাছে। তারা এসে বলল, মেজ বৌদি, আজকে তুমি বড় বৌদির ঘরে ঘুমোবে। আজকে যেহেতু কাল রাত্রি, তাই মেজদার সঙ্গে তোমার দেখা করা বারণ। পাঞ্চালি হাসে। মধুবনী তার পাশেই বসে। সে পাঞ্চালির হাতের আলতার রংটা দেখতে দেখতে বলে, তোর বরটাকে খুব ভালোবাসবে দেখবি। বড় বৌদি, তোমার সাথে কথা বলে না আমার না বর্দি বর্দি মনে হয়। তোর দিদি ছিল বুঝি? হ্যাঁ, আত্মহত্যা করেছে। কেন? ওই প্রেম করতো, বাবা মানবে না বলেছিল তাই। তারপর সেই জন্যই ওই দিদের বসেই আমার ওকালতিটা পড়া। কেন বলো তো, ভালোবাসলে সব কিছু শেষ হয়ে যাবে? ভালোবাসা কি আর জাত মানে বড় বৌদি? চুপ করে মধুবনী পাঞ্চালির মুখের দিকে তাকিয়ে বিজয়দার কথা মনে পড়ে। ও টিউশনি মাস্টার, খুব ভালোবাসত ছেলেটা, অনেকটাই বড় ছিল। মধুবনী ওর মনের কথা বলতো বিজয়দাকে, কিন্তু বিজয়দার মনের কথা শোনা হয়নি তার। কি ভাবছো বড় বৌদি? কিছু না, চল আমার ঘরে চল, তোকে একটা জিনিস দেখাবো। তোকে তুই তুকারি করে বলছি বলে তুই এবার আমার উপরে রাগ করছিস না তো? এবার না না, আমি তো তোমার থেকে ছোট, বয়সেও সম্পর্কেও। চলো। ঘরের দরজাটা বন্ধ করে মধুবনী পাঞ্চালির হাত ধরে তার ঘরে নিয়ে যায়। যখন সে ঘরে নিয়ে যাচ্ছে তখন তার চোখটা পড়ে তার শ্বশুর মশাইয়ের চোখের দিকে। কত আনন্দ বুড়োটার, শালা শয়তান, মনে মনে বলে মধুবনী। ওর ঘরের ভেতর ঢুকতেই পাঞ্চালি অবাক। বাহ, কত বড় ঘর বড় বৌদি। হ্যাঁ, বড় বউ না, বড় ঘরটাই দেখলি। কিছু বললে? না না, আয়। হাতের দাঁতের তৈরি একটা বিরাট বড় আলমারি। এইটা নাকি ঠাকুরদার আমলের, উনি কোন ব্রিটিশ সরকারের কাছ থেকে কিনেছিলেন। তার মধ্যে ভর্তি রয়েছে কত রকমের কাপড়। এটা কি সম্পূর্ণ হাতের দাঁতের আর সোনায় মোড়া? আরে না না, পাত বসানো। ভালো করে লক্ষ্য কর, এটা নাকি অনেক দাম। তবে এইসব দিয়ে আমার কোনো কাজ নেই। উনিও চলে গেছেন, সব সুখ নিয়ে গেছেন। শোন, এখানে অনেকগুলো কাপড় আছে, আর এই রঙিন কাপড় তো আমি এখন পরি না। এখন তো বিধবার বসন, সাদা থান, এতেই আনন্দ। এগুলো কি বলছো বড় বৌদি? তোমার তো বয়সটা কম, তুমি তো আরো একবার ভাবতে পারো সংসার নিয়ে, বিয়ে নিয়ে। না রে পাগলি, এই বাড়িতে বউ হয়ে এসেছি না, শ্বশুর বাড়ি এখন আমার আসল বাড়ি। আমার আর উপায় আছে? আর তুইও এসেছিস, তোরও এবার থেকে শিকলে পা বাঁধলো। আর কোনো উপায় নেই, সে তুই যতই চেষ্টা কর না কেন, এই বন্ধন থেকে বেরোতেই পারবি না। তারপরে তারপরে কি বড় বৌদি? কিছু না, যদিও শুনছি তোকে মেজ ভাসুর নিয়ে যাবে, তবুও দেখিস বাবা কিরকম একাকী বোধ করে। মানে বাবা তোমায় ছাড়া বুঝি একদণ্ডও থাকতে পারে না? এক রাতও না, রোজ ওনার আমাকে লাগে। আমি শুনছিলাম, ও বলছিল। কখন বলছিল? ওই যখন গাড়ি করে আমায় আনছিল। তুমি নাকি বাবার পা টিপে দাও, যত্ন করো। আমি তো বলেছি প্র্যাকটিস করব, তার মাঝে মধ্যে সংসারও করব, বাবারও সেবা যত্ন করব। নে না, বাবার এই সেবা যত্নের ভারটা তুই নে না ভাই, আমায় একটু দায়মুক্ত কর। বড় বৌদির চোখ মুখের ভাষা পড়ার চেষ্টা করছে পাঞ্চালি। কিছু একটা ভুল, এইটা তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয়। তারপরে মধুবনী বলে, দেখ কোন কাপড়টা দেখবি, দেখ এই দেখ, এটা আমার বিয়ের, এটা আমার ফুলসজ্জার, আর এটা বলে থেমে যায় মধুবনী। এই শাড়িটা তো খুব সুন্দর। এটা কি শাড়ি গো? এই শান্তিপুরের। সুন্দর না? খুব সুন্দর। আচ্ছা, এতে এগুলো বলে পাঞ্চালি থেমে যায়। হে বাবা, বড় বৌদি রক্তের দাগটা ধোনি, আর এই কাপড় এইসব কাপড়ের সঙ্গে মিলিয়ে কেন রেখেছ? কাচতে পারোনি নাকি? মধুবনী চোখের জলটা আর আটকাতে পারে না, পাঞ্চালির মুখের দিকে তাকিয়ে বলে, পালা, পালিয়ে যা, বাঁচতে যদি চাস। কি বলছো? ঠিকই বলছি, সহ্য করতে পারবি না বোন, পারবি না। লোকটা একটা পশু,
তোকে খুবলে খাবে। পাঞ্চালি চোখ থেকে টপ টপ করে জল পড়ে। মধুবনী বলে, পালাবি? এই দেখ, সিঁড়ি ঘরের নিচে একটা ছোট্ট দরজা আছে, এখান থেকে আমার ঘরে যাতায়াত করা যায়। তোর ভাগ্য ভালো, তুই এই ঘরে এসেছিস, তোর এখনো কিচ্ছু নষ্ট হয়নি, তোর বইপত্র যা আছে সব নিয়ে তুই পালা বোন, পালা। আমি তোর জায়গায় কালকে বাসর ঘরে যাব, শ্বশুরের সঙ্গে শোবো, আবার একবার ফুলশয্যা করব। বেটা চশমা ছাড়া চোখে দেখতে পায় না, তুই না আমি বুঝবে না, কিন্তু ধীরেন সব জানে। হয়তো ব্যাঙ্গালোরে গিয়ে আলাদাভাবে গোপনে চিকিৎসা করাচ্ছে সুস্থ হওয়ার জন্য, আর সেই জন্যই হয়তো বিয়ে করে বউ নিয়ে পালাতে চায়। কিন্তু তুই বাঁচবি না, এক রাতের জন্য হলেও তোকে উনি ভোগ করবেই। ওনাদের বাড়ির এটাই নিয়ম রে, শুনিসনি কোনোদিন? বল, আগে রাজাদের যখন বিয়ে হতো, সেই সমস্ত বউদের সতীত্ব নষ্ট করত বাড়ির বড় পুরোহিতেরা, যারা দেবী প্রতিমা পুজো করত। তারা সতীত্ব নষ্ট করার পরে সেই প্রসাদ ভক্ষণ করত বাড়ির রাজা মহারাজারা। তুই জানিস না? পাঁচালির চোখ থেকে টপ টপ করে জল পড়ে। সেই ধারা ধরে রেখেছেন আমার শ্বশুর মশাই, বাড়ির পুরোহিত না, উনি নিজেই এখন নিজেকে ভগবান বলে মনে করেন। পালা বোন, পালা, তুই পালা। বড় বৌদির কাছ থেকে প্রথমে কথাগুলো বিশ্বাস না হলেও একটা মেয়ে কতটা যন্ত্রণা পেলে তবে এমন স্বীকারোক্তি করে এটা বুঝতে বাকি থাকে না পাঞ্চালির। সে পড়ি কি মরি কোনো রকম নিজের কাপড়টা জড়িয়ে বলে, আমি যাবো কিসে, সব রকম বন্দোবস্ত করে রেখেছি। একটা চিঠি খুলে দেখায় মধুবনী, বিজয়দাকে লেখা চিঠি, বাঁচার জন্য লিখেছে। বিজয়দা স্পষ্ট লিখেছে, আগামীকাল পুলিশ নিয়ে আসবো, তুই তৈরি থাকিস। আপাতত তোর ওই মেজ ভাসুরের বউটাকে বটতলায় এসে দাঁড়াতে বলিস, ওকে আমি বাসে তুলে দেব। ঠিক সেই কথা মতো পাঞ্চালি গিয়ে বটতলায় দাঁড়াতেই আর বাড়ির একটা কাজের মেয়ের সহায়তায় পাঞ্চালি বলল, বড় বৌদির কোনো ক্ষতি হতে দেব না মেজে বৌদি, আমরা সব বুঝি, সব জানি। প্রতিদিন রাত্রেবেলা বড় বৌদির চিৎকারের শব্দ আমি পাই, আমি বাথরুমে দাঁড়িয়ে থাকি শব্দ সহ্য করতে না পেরে। অনেক হয়েছে। ওই বুড়োকে এবার শাস্তি দিতেই হবে মেজে বৌদি, আমিও আসবো। পাঞ্চালি শহরে যায় না, সে তার বাপের বাড়ি ফিরে যায়। লোকাল থানায় খবর দিতে হবে খুব শিগগিরই। পাঞ্চালির বাড়িটা অনেকটাই দূর, যেতেই লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এদিকে বাড়িতে নতুন বউকে নিয়ে আবার সেই কাণ্ড পড়ে গিয়েছে। বড় বৌদি নাকি সকাল থেকে শরীরটা খারাপ, তাই দরজা ভিতর থেকে বন্ধ। যদিও নগেনবাবুর আজকে বড় বৌদির সাথে কোনো রকম সম্পর্ক না রাখলেও চলবে। সকালে ঝি চাকরেরা এসে মেজ বৌদিকে নিয়ে গিয়েছে বড় বৌদির ঘর থেকে। মেজ বৌদি এক হাত ঘোমটা দিয়ে বসে রয়েছে। তার একটাই কথা, ফুলশয্যার আগে ছাড়া মুখ দেখাবে না কাউকে। এটা নাকি তার বাপের বাড়ির নিয়ম। মুখ দেখালে নাকি বাড়ির বর মারা যায়, এমনকি মারা যেতে পারে বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষটিও। কাজেই মৃত্যুর ভয় পেয়েছেন নগেনবাবু। একে একে অতিথিরা আসছে সন্ধেবেলা, তখনও বড় বউয়ের কোনো খোঁজ খবর পড়েনি। এদিকে সমস্ত বন্দোবস্ত পাকাপোক্ত করে ফেলেছে বিজয় আর পাঞ্চালি লোকাল থানার পুলিশকে খবর দিতেই তারা ছুটে আসে। 2 থানার পুলিশ একত্রিত হয়, গাড়ি রেডি আছে। এদিকে ঘড়ির কাঁটায় একটু একটু করে রাত্রির পরিমাণটা বাড়ছে। মেজদাহরের ঘরে চুপ করে বধূবেশে বসে রয়েছে মধুবনী। কেউ যাতে টের না পায় তাই ওই ঝিটাকে দিয়েই নিজে সেজেছে। ঘরে ওই ছড়ির শব্দটাতেই মধুবনী কেঁপে ওঠে। আবার এই বুড়োটা আসছে। ধীরেনের কি পুরুষ সত্তা নেই? ও কি বউটাকেও বাঁচাতে পারতো না? ঠক ঠক করে দরজা খুলে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন নগেনবাবু। ছড়িটাকে রাখলেন ওনার বিছানার এক পাশে। ঘুমটার আড়াল থেকেই মধুবনী স্পষ্ট উপলব্ধি করতে পেরেছে এটা ধীরেন নয়। বললেন, হাতটা দাও দেখি বৌমা, তোমায় আংটিটা পরাই। কিন্তু হাতটা বার করার সঙ্গে সঙ্গেই নগেনবাবু প্রায় চিৎকার করে উঠলেন, এ কি, তুমি কেন? এ তো আমার নতুন বৌমার হাত নয়। তবে রে বুড়ো, ভোগ করে শান্তি হয়নি না? চেপে বসে নগেনের ঘাড়ের ওপরে মধুবনী। কিন্তু মেয়ে মানুষের শরীর নরম, তাই হাত পাটাও নরম। মধুবনীরও ঠিক তাই।
নগেনবাবুর বয়স হলে কি হবে, বিপদের আশঙ্কা বুঝে তিনি চেপে বসলেন মধুবনীর ওপরে। ওকে এক ঝটকায় বিছানায় শুইয়ে ওনার 5 আঙুল চেপে ধরলেন মধুবনীর নরম গলায়। খানিকক্ষণ গো গো করে মধুবনী ঝটফট করতে করতে তার আত্মাটা বেরিয়ে গেল শরীর থেকে। ঘরের বাইরেই ধীরেন চুপচাপ দাঁড়িয়েছিল প্রসাদ ভক্ষণ করার আশায়, কিন্তু ধচমচ শব্দ শুনে এসে দরজা ভাঙার উপক্রম করে। বাবা বাবা দরজাটা খুলবো। হায় রে ছেলে! নগেনবাবু নিজেই ঘাম মুছে বেরিয়ে এলেন। ধীরেন বুঝতে পারল এইবার পিতৃ প্রদত্ত প্রসাদ ভক্ষণ করার সময় হয়েছে, কিন্তু নগেনবাবু তাকে থামিয়ে বললেন, এখন যাস না, ওই ঘরে তোর বউ নেই। মানে? তোর বৌদি আছে, সব জেনে গিয়েছিল, তোর বউটাকে মনে হয় ভাগিয়ে দিয়েছে। ঠিক তখনই নিচের তলা থেকে পাঞ্চালির কণ্ঠস্বর ভেসে আসে, তার সাথে শোনা যায় বিজয়ের কণ্ঠ। পুলিশ ওপরে উঠে এলেন, বাড়ি ভর্তি লোকজন, একটা বিচ্ছিরি ব্যাপার। কিন্তু পুলিশ আসার পরে যা দেখলেন তা দেখে অবাক হয়ে গেলেন সকলে। পাঞ্চালি ধপ করে বসে পড়ল ওর ফুলশয্যার ঘরে, যেখানে মধুবনীর মৃতদেহটা পড়ে রয়েছে। বিজয় কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই নগেনবাবু শুরু করলেন তার ন্যাকা কান্না। বললেন, সহ্য করতে পারেনি মেয়েটা, বিধবা মানুষ, আর একটা মেয়েকে বিবাহিত দেখে তারও স্বাদ জেগেছিল আরেকবার ফুলশয্যার খাটে শোয়ার। সবই অদৃষ্ট, চলে গেল মেয়েটা। সিলিং ফ্যানের সঙ্গে সাদা শাড়িটা ঝুলিয়ে পরম যত্নে মধুবনীকে ঝুলিয়ে দিয়েছিলেন নগেনবাবু। বিজয়কে উদ্দেশ্য করে নগেনবাবু বললেন, তুমি তো মধুবনীর বন্ধু, তাই না? প্রায় দিনই দেখতাম বটতলায় দাঁড়িয়ে থাকো, সিগারেট ঠোঁকো ওই বাজার থেকে ফেরার পথে। লোকমুখেও শুনেছিলাম তোমায় নাকি মধুবনী চিঠিপত্রও লেখে। বিজয় আর ভালো মন্দ কিছু বলল না। পাঞ্চালির চোখ দুটো বেশ বিস্ফারিত। পুলিশ আসার পর কেস মিটে যেতে খুব একটা বেশি সময় লাগলো না। নগেনবাবুর টাকা আছে, মধুবনী আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে, প্রমাণ চাপা দিতে ওনার বেশি খরচ করতে হয়নি। যে ঝি চাকরটি সাহায্য করেছিল পাঞ্চালিকে, সেও দেখে এখন উল্টো সুর গাইছে। পাঞ্চালির বিবাহিত জীবনের আজ 7 দিন পূর্ণ হলো। অষ্টমঙ্গলা যাওয়াটা তার মাথায় উঠেছে। বাবা মা সবাই এসেছিলেন পাঞ্চালিকে নিয়ে যাওয়ার জন্য কদিন। মধুবনী আত্মহত্যা করেছে, বিয়ের পরপরই এমন একটা কুসংবাদ খারাপ লাগে সবারই। কিন্তু পাঞ্চালি বলেছে, না মা, আমাকে বড়দি কতগুলো কথা বলেছিল, এখন মনে হচ্ছে বাবা যা বলেছেন তাই ঠিক। আসলে আমার বিয়েটা বড়দি সহ্য করতে পারেনি। তাছাড়া ভালোই হলো, বড়দির ঘরে সব শাড়ি গয়না এখন তো আমার, বাবা বলে দিয়েছে। দেখিস মা, আমার কিন্তু মনটা কু গাইছে। তোর বিয়ের দিনে একটা কালো বিড়াল মরে পড়েছিল আমাদের ওই উঠোনে। এসব কি বলছেন বিয়ান? পাঞ্চালি লক্ষ্মীমন্ত মেয়ে, ওর আবার অসুবিধার কি আছে? যে গেছে সে মনের দুঃখ জ্বালা সহ্য করতে না পেরে গেছে। আমার বড় ছেলে মৃত্যুর জন্য তো বৌমাই দায়ী, কিন্তু কখনো তাকে কিছু বলতে পারিনি। মেয়ে মানুষ মনে কষ্ট পাবে, আবার মেয়ে ছেলে মানুষকে কষ্ট দেওয়া আমার ধাতে কুলোয় না বিয়ান। তা আপনারা যখন এসেছেন দুটো ডাল ভাত খেয়ে যাবেন কোন। আর পাঞ্চালির আজকে আমি আবার নতুন করে ফুল সজ্জা করাবো। ধীরেনের সঙ্গে ওর সজ্জাটা তো সম্পন্ন হয়নি, আর এটা ঠিক ভালো একটা লক্ষণ নয়। আপনি কি বলেন? পাঞ্চালি ঘুরে তাকালো নগেনবাবুর মুখের দিকে। উনি ওনার সাদা গোফে একবার হাত মুছড়ে বললেন, কি তৈরি তো? পাঞ্চালি হাসবে না কাঁদবে বুঝতে পারল না। মধুবনীর একটা কথা ওর মাথায় শুধু ঘুরছে, মানুষটা ভালো না, তুই পালা। বিয়ে মানেই যে এই বাড়িতে বিসর্জন, পালা, তুই পালা। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।